গতকালকে বাংলাদেশ একটা থ্রিলারের পরে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেল। এই হারের পরে আমাকে আমার এক কলিগ জিজ্ঞেস করতেছিলেন যে দাদা এইটা কি বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে খারাপ সময়? দেখেন, শুধু রেজাল্টের প্রেক্ষিতে এই কথা বলা যায় না, কারণ আমরা এর চেয়ে খারাপ সময় দেখছি, বেশ খারাপ সময় দেখছি। আপনি যদি ভাবেন যে 2001-2 থেকে 2005-6 এই টাইম ফ্রেমের কথা ভাবেন, এর চেয়ে খারাপ সময় আমাদের ক্রিকেটে আর আসে নাই। বিশেষত 2003-এ যা যা ঘটছে রেজাল্টের দিক থেকে, এত খারাপ সময় আর আসে নাই। ইভেন 2014 সালটাকেও আমি বলবো যে এর চেয়ে খারাপ সময় ছিল, শুধু রেজাল্টের দিক থেকে যদি বলি। কিন্তু সব মিলে যা যা ঘটতেছে আমাদের ক্রিকেটে, সেই বিপিএল ফিক্সিং থেকে শুরু করে এই যে তৌহিদ হৃদয় কাণ্ড পর্যন্ত যা যা ঘটলো, এগুলো যদি আপনি একবারে এক টেবিলে আনেন, একটা প্লেটে দেন সাবজেক্টগুলো, তাহলে আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে বাংলাদেশের ক্রিকেটে এর আগে এত ডিজাস্টারাস টাইম আসে নাই। এটাকে ঠিক ডিজাস্টারাস টাইম আমি বলবো না, এটা আমি বলবো যে এটা আসলে সবচেয়ে অরাজক একটা টাইম। মানে আমাদের ক্রিকেট বোর্ড কার্যত যে সব কিছুর উপর দিয়ে নিয়ন্ত্রণ হারায় ফেলছে। ন্যাশনাল টিম বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, বিপিএল বলেন, এই ক্লাবগুলো বলেন, ম্যাচ রেফারি বলেন, যার কথা বলেন, কারোর ওপরে আমাদের ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে কোনো নিয়ন্ত্রণ আছে এমন মনে হচ্ছে না। ফলে এটাকে আমি বলতেছি ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে অরাজক সময়। সেই অরাজক সময়টা কি এবং কেন হচ্ছে এগুলো, এটা নিয়ে অনেকবার অনেকে আমরা বলতেছি, টুকটাক বিভিন্ন কন্টেন্টে আমি বলছি, তারপরে একটু কম্পাইল করে বলার চেষ্টা করি। এবং এইটা এই মুহূর্তে থামাতে না পারলে আমরা আসলে কোথায় যাব, এটা নিয়েও একটু কথা বলবো। তবে আমি মূল কন্টেন্টে যাওয়ার আগে একটু ধন্যবাদ দেই আমাদের ইফতেখারুল ইসলাম মিঠুকে, যিনি আমাদের আম্পায়ারিং কমিটির প্রধান। মূল ব্লেমটা হৃদয় কাণ্ডে শেষ পর্যন্ত তার উপরেই গেল, তার কমিটির উপরে। এবং উনি আসলে কারো ঘাড়ে দোষ না চাপায় গতকালকে একটা মীমাংসার চেষ্টা করছেন সৈকত ভাই যাতে পদত্যাগ না করে। এবং সেখানে মিঠু ভাই সম্ভবত বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির প্রথম দায়িত্বশীল মানুষ হিসাবে নিজের ঘাড়ে পুরো দায়টা নিয়ে বলছেন যে আমরা ভুল করছিলাম। এই কথাটা বলাটা আসলে একটা বড় স্টেপ। আমার এখান থেকে একটু আশা পেতে ইচ্ছা করে যে এখান থেকে হয়তো আমরা তাহলে ঘুরে দাঁড়াতেও পারি, কারণ একজন কর্মকর্তা ভুল করুক বা না করুক, সে প্রেসে এসে বলছে যে ভুলটা আমার, আমরা ভুল করছিলাম। তো সেই আশাবাদ নিয়ে শুরু করে তার আগে একটু দেখি আসলে কি হচ্ছে। দেখেন, আপনারা যারা বাংলা ছাত্র বা আমাদের বাংলার ইতিহাস পড়ছেন, তারা একটা শব্দ পড়ছেন, কতদূর মনে আছে আপনাদের জানি না, মাৎসন্যায়। মাৎসন্যায় হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, মানে আমাদের এই ভারতীয় উপমহাদেশের এই অংশের, এই বঙ্গ অংশের একটা সময়, যে সময়টা আমি নির্দিষ্ট কারোর ঘাড়ে না বলি, এখন তো এগুলো আসলে খুব বিতর্ক হয়, যে একটা রাজার শাসনামল, যে সময় কারোর কিছুর উপরে নিয়ন্ত্রণ ছিল না, সেই সময়টায় কোনো বিচার ছিল না, কোনো নির্দিষ্ট আইন কানুন ছিল না, যে যার মতো যা খুশি করতো। সেটা কতটা সত্যি আমি জানি না, কিন্তু ক্রিকেট বোর্ডে এখন যেটা চলতেছে, এই গত বিপিএল থেকে শুরু হয়ে এ পর্যন্ত যা চলতেছে, তাতে আমার আসলে ওই মাৎসন্যায় শব্দটা উচ্চারণ করতে ইচ্ছা করতেছে, যে এটা আসলে এক ধরনের মাৎসন্যায়। এইখানে কারোর উপরে কারোর নিয়ন্ত্রণ নাই, একটা অরাজকতা, স্রেফ একটা অরাজকতা। আর সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, আপনার প্রত্যেকে নিজের মতো ফাংশন করতেছে। দেখেন, আমাদের দেশ সাম্প্রতিক একটা বড় ধরনের পরিবর্তনের ভিতর দেখেছে। একটা পরিবর্তনের পর অল্প কিছুদিন একটা মাৎসন্যায় পরিবেশ থাকে, এটা স্বাভাবিক, এটা সবাইকে মেনে নিতে হয়, এটা ইতিহাসবিদরাও মেনে নেন। ফলে ওই সময়টায় আমাদের ক্রিকেট বোর্ডে যে ঘটনাগুলো ঘটছে, যে বিভিন্ন লোক যার যার খেয়াল খুশি মতো গিয়ে বিভিন্ন রুমে ঢুকে পড়ছে, তারা কর্তৃত্ব নিয়ে নেওয়ার চেষ্টা করছে, কেউ কোনো ডেজিগনেটেড না, তারপরেও তারা ওখানে গিয়ে এমন কথাবার্তা বলছে যে তারা যেন ক্রিকেট বোর্ডের লিস্ট পেয়ে গেছে। এই ব্যাপারগুলো করছে, এটা আমরা মেনে নিছি। কিন্তু যখন আমাদের সরকার ফর্ম হলো, সরকার একটা ক্রিকেট বোর্ড গঠন করলো, যেভাবে হোক এটা একটা রিফর্ম হয়েছে, তো হোক, সেখানে মাত্র 2জন সদস্যকে বাইরে থেকে পাঠানো হয়েছে, কিন্তু ফারুক ভাইকে প্রেসিডেন্ট করা হয়েছে। ফলে জিনিসটা একটা পরিবর্তন এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, এটা আমরা আশা করছিলাম। সেই জন্য এদের সদিচ্ছার কোনো অভাব ছিল বলে আমার কখনো মনে হয় নাই, আজও পর্যন্ত মনে হচ্ছে না। সদিচ্ছাটা ছিল, সেই সদিচ্ছাটা কিভাবে বুঝতেছে বলতে পারেন যে আপনার ভাই ব্রাদার মানুষ, আপনি ফারুক ভাইয়ের ঘনিষ্ঠ বা ফাহিম ভাইয়ের ঘনিষ্ঠ, তার শিষ্য তুল্য, ফলে আপনি এদের সদিচ্ছা দেখবেনই না, সেটা না। আপনি দেখেন, শুরুতে তারা দুটো কাজ করলো, এনসিএল টি20 আয়োজন করলো, এবং বিপিএল এর একদম শুরুটা যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু সুন্দর দুটো পদক্ষেপ ছিল। এনসিএল টি20টার দাবি আমরা অনেক দিন ধরে করতেছিলাম, যে একটা ঘরোয়া টি20 হোক, যেটা দিয়ে আমরা মূলত আমাদের টি20 খেলোয়াড়দেরকে আবিষ্কার করব। দারুণভাবে হলো সেটা, এবং সেটা আমাদের ক্রিকেটের অর্থেও খুব ভালো ছিল। ওখানে বাচ্চা বাচ্চা ছেলে পেলে খুব ভালো পারফর্ম করলো।
আই ওয়াজ সো এক্সাইটেড। আমার এত ভালো লাগছে, এবং বরং ওই টাইমটা আমি সিলেটে যাই নাই কেন, গেলে কি করতে পারতাম আমি জানি না, কিন্তু আমি সামনে থেকে দেখি নাই কেন, এই নিয়ে আমার বেশ আফসোসও হয়। এরপর আমরা অনেকটা নিউ শেপের একটা বিপিএল দেখলাম, মানে একটু তড়িঘড়ি করে এরে ওরে ধরে বিপিএল আয়োজন করা হলো। তারপরেও মানে ক্রিকেটিং পার্সপেক্টিভে আপনি যদি দেখেন, মানে একদম ক্রিকেটের জায়গা থেকে দেখেন, এবারে বিপিএল এর শুরুটা এবং আসলে শেষ পর্যন্ত ক্রিকেটের অর্থে দুর্দান্ত ছিল। সেটা কেমন, যে আমরা তো বহুকাল ধরে বিপিএল এর উইকেট নিয়ে কথা বলি, যে একটা স্ট্যান্ডার্ড উইকেট চাই, শুধু বিপিএল এর না, সব ধরনের ঘরোয়া ক্রিকেটে। সেটা কিন্তু এবার আমরা পাইছিলাম। আমরা বিপিএল এ ফেজ বাই ফেজ, মানে প্রথম ঢাকা ফেজ, এরপর সিলেট, চিটাং, আবার ঢাকায় ফেরা, প্রত্যেক ফেজে ভিন্ন ভিন্ন ধরনের স্পোর্টিং উইকেট দেখছি। মানে একই ধরনের একঘেয়ে উইকেট না, এটা খুবই ভালো একটা ব্যাপার ছিল। ফলে আমরা আশাবাদী হলাম যে কিছু একটা হবে, কিন্তু আসলে হলো না। এই বিপিএল চলা অবস্থায় আমরা আবিষ্কার করলাম যে তালগোল পাকা যাচ্ছে, লেজে গোবরে পাকা যাচ্ছে, এবং বিপিএল চলা অবস্থায় আমরা আবিষ্কার করলাম যে বিপিএল আয়োজন করাটাই একটা বিরাট ভুল হয়ে গেছে। কেন ভুল হয়ে গেছে বলতেছি, কারণ হচ্ছে বিপিএল খানিক দূর মাঠে গড়ানোর পরে আমরা দেখলাম যে অন্তত 2-3টা দল খেলোয়াড়দের পেমেন্ট অমুক তমুক নিয়ে এমন সব কাজ করতেছে, বোঝা গেল যে এদেরকে দল দেওয়া ঠিক হয় নাই, এদেরকে দল দেওয়াটা ব্লান্ডার ছিল। স্পেশালি রাজশাহী টিমটা, মানে তারা কোনোভাবে, বিপিএল তো দূরে থাক, কোনো একটা উপজেলা লিগেও দল নেওয়ার যোগ্য না। মানে আমি শুধু ক্রিকেটেও কথা বলতেছি না, মানে একটা দল চালানোতে মিনিমাম যোগ্যতা লাগে, টাকা পয়সা পরের আলাপ, সেই যোগ্যতাও তাদের নাই, এটা বোঝা গেল। এবং আমাদের ক্রিকেটাররা সাফার করলো, স্টিল সাফার করতেছে, কারণ তারা এখনো টাকা পয়সা পায় নাই। এখন ওই জিনিসটা বোধহয় সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে গেছে, যাই হোক, এটা বোঝা গেল। এরপরে শুরু হলো ফিক্সিং এর মহোৎসব। মানে এই বিপিএল এ আমাদের গভর্নিং কাউন্সিল এবং বিসিবির যে কোনো নিয়ন্ত্রণ নাই, সেটা বোঝা গেল। যে আমরা দেখলাম বিপিএল এ এমন কিছু খেলোয়াড় ইনক্লুড হওয়া শুরু করলো, এটা কিন্তু নিলামের শুরুতে হয় নাই, পরে আস্তে আস্তে বিভিন্ন টিমে সব খেলোয়াড় আনা শুরু করলো। কারা তারা? হয়তো 5 বছর আগে খেলা ছেড়ে দিছে, হয়তো 3 বছর আগে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে, বা কোথাও কোনোদিন খেলে না, এই টাইপের খেলোয়াড়, মানে অ্যামেচার খেলোয়াড়ে ভরে গেল। আমরা তখনই বলতেছিলাম যেটা ব্যাড সিগন্যাল, ভয়ানক সিগন্যাল। কারণ কি, এই জাতীয় খেলোয়াড়রা সবসময় দুর্বল থাকে, যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে পারে, এদেরকে প্রলোভন দেখানো খুব সহজ হয়, এবং এরা হচ্ছে ফিক্সিং এর গেটওয়ে। তাই হলো, আমরা দেখলাম যে ফিক্সিং এর মহোৎসব শুরু হয়ে গেল। সেটা আমরা প্রুভ করতে পারবো না, কিন্তু পত্রপত্রিকাগুলো লিখলো। পরে যেটা হলো, যে জন্য এত জোর গলায় কথাটা বলতে পারতেছি, কয়েকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা এই ফিক্সিং টিক্সিং গুলোর উপরে নজরদারি করে, যারা এই বেটিং এর ব্যাপারগুলো দেখভাল করে, তারা সোজাসুজি বিসিবিতে একদম মেইল করে জানালো যে আপনাদের এই এই ম্যাচে এরা এরা ফিক্সিং করছে, এই এই খেলোয়াড় এটাতে ইনভলভ ছিল। সেখানে বহু খেলোয়াড়ের নাম চলে আসছিল, কিন্তু আমরা মানে এখনো জানি না যে এটার পরিণতি কি হয়েছে। ওটার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছে, একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করা হয়েছে, কিন্তু আমরা এটার খবর এখনো জানি না। এই যে শুরু হলো বিপিএল এর এই দুটো ঘটনা, পেমেন্ট ইস্যু এবং ফিক্সিং নিয়ে, এরপর থেকে আর বিসিবি কোনো কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলো না। এরপরে বিসিবি যত ভালো খারাপ যা উদ্যোগ নিয়েছে, প্রত্যেকটা প্রায় ভেস্তে গেল। বিসিবির নেক্সট বড় উদ্যোগ ছিল আমাদের গঠনতন্ত্র সংস্কার, এবং এটাকে আমি বলি আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সংস্কারের উদ্যোগ হতে পারত, সবচেয়ে বড় সংস্কার হইতে পারতো। আমাদের ক্রিকেট যে আসলে কোলাপস করতেছে দিনকে দিন, এটা মূল কারণ আমাদের একটা অন্যায়, অন্যায্য এবং খুবই চাপায় দেওয়া একটা গঠনতন্ত্র। সেটা নিয়ে আগেও বহুত আলোচনা করছে, আজকাল বিস্তারিত না বলি। এই গঠনতন্ত্র সংস্কারের জন্য খুব যোগ্য মানুষ হিসাবে ফাহিম ভাইকে প্রদান করে একটা সংস্কার কমিটি করা হলো, কিন্তু আমাদের ক্লাবগুলোর হুমকি ধমকিতে সেই কমিটি ভেঙে দেওয়া হলো এবং বলা হলো যে গঠনতন্ত্র সংস্কার হবে না, পুরনো গঠনতন্ত্রে আগামী নির্বাচন হবে। মানে ওখানেই ওটা শেষ হয়ে গেল। এটাকে আমি মনে করি আমাদের এই বিসিবি যত বড় একটা সুন্দর উদ্যোগ নিয়েছিল, তত বড় একটা ব্যর্থতা। সেই জায়গাটায় তারা চাইলে পারতো অন্তর্বর্তীকালীন এই সরকারের সাহায্য নিয়ে পরিস্থিতি সামাল দিয়ে গঠনতন্ত্রটা সংস্কার করতে। সেটা এর চেয়ে ভালো টাইম আর আসবে না, আগেও আসে নাই, ভবিষ্যতে আর আসবে না আমার ধারণা। ফলে আমরা একটা সুযোগ মিস করলাম। যাক, সুযোগ মিস করার জন্য তো কেউ ট্রেনে উঠা মিস করার জন্য তো আপনি কাউকে দায় দিতে পারবেন না, এটা তো আর ক্রাইম না। এটা হচ্ছে একটা সদিচ্ছা প্রকাশ করছিল বোল্ড, ফারুক ভাই, ফাহিম ভাইরা পারে নাই করতে। ফলে বড় জোর আমরা তাদের জন্য সহানুভূতি জানাতে পারি, কিন্তু দোষ দিতে পারি না। এর পাশাপাশি যে ঘটনাগুলো ঘটতে লাগলো সেগুলো কিন্তু দোষের। এক তো বিপিএল এর ওই দুইটা বললাম, এরপরে ডিপিএল শুরু হলো। ডিপিএল এ আমরা দেখলাম যে সেই পুরনো ভূত ফিরে আসছে। অ্যাকচুয়ালি এটা যে ফিরে আসবে এটা তো আমরা বুঝতেছিলাম, যেহেতু তারা গঠনতন্ত্র সংস্কার করতে দেয় নাই এই ক্লাবগুলো, ফলে তারা ওই প্রতাপটা দেখাবে, তারা ওই মাঠের খেলায় ওই সিন্ডিকেটবাজি করবে, এটা প্রত্যেকে বুঝতেছিল। মানে যে কাজটাই কাউন্সিলরশিপ ব্যবসার জন্য গত 15-16 বছর ধরে আবাহনীপন্থী সিন্ডিকেটটা করছে, এখন সেই কাজটা সেই আইন ব্যবহার করে, এইটা পৃথিবীর ট্র্যাজেডি।
আপনি যখন একটা গর্ত খোঁড়েন না কোথাও, সেই গর্তটা খোঁড়েন তো আপনার শত্রুর জন্য। কিন্তু মনে রাখতে হবে যে অন্ধকার কিন্তু হবে, কোনো এক সময় অন্ধকার হবে, সূর্য একবার এপাশে যাবে একবার ওপাশে যাবে, সবসময় বদলাতে থাকে তো পৃথিবী। ওই যে তামিমের কথা যে পৃথিবীটা গোল, একবার তুমি এপাশে একবার আমি ওপাশে। সেরকম আজকে সেই একই আইন, সেই একই গঠনতন্ত্র, সেই একই ব্যবস্থা ইউজ করে আজকে মোহামেডান একটা সিন্ডিকেট দাঁড় করালো। এটাই হওয়ার কথা ছিল, তাই হলো। সেই সিন্ডিকেট বাজির প্রভাব যে খেলায় পড়বে এটা সবাই জানতো, এবং খুব নোংরা ভাবে খেলায় পড়লো। দেখা গেল মাঠে যাচ্ছে তাই ধরনের ফিক্সিং হচ্ছে। মানে যাচ্ছে তাই ফিক্সিং বলি কেন, ফিক্সিং জিনিসটা তো সবসময় নিন্দনীয়, ফিক্সিং তো আর স্মার্ট হওয়ার কথা না। তারপরেও ফিক্সিংটা কিছু ক্ষেত্রে আপনার মনে হবে যে না, কাজটা ঠিক আছে। আমার এই যাবৎকালে এই যে ক্রিকেট তো কম দিন ধরে ফলো করতেছি না, সাংবাদিকতাই করি এই ফিক্সিং যুগ থেকে। মানে ওই যে যখন ফিক্সিং এ প্রথম পৃথিবী কেঁপে উঠলো সেই 2000 সালের ওই টাইমটা থেকেই তো আমি আসলে এই কাজের সঙ্গে যুক্ত, যদিও অফিসিয়ালি ওই সময় আমি সাংবাদিক না, কিন্তু ওই সময় থেকে আমি দেখতেছি ফিক্সিং এ স্মার্টনেস সবসময় থাকে। এক আমিরকে দেখছিলাম একটা আনস্মার্ট নো বল করতে, আর দেখলাম এবার খুব খ্যাত টাইপের একটা ফিক্সিং করতে। এটা ফিক্সিং হয়েছে না কি হয়েছে উপরওয়ালা জানে, কিন্তু কাজটা খুব খ্যাত হয়েছে। একটা খেলোয়াড় 2-3 বার চেষ্টা করে আউট হয়েছে, দেখতে ভালো লাগে না তো, নিয়ে খুব হইচই হলো। এরপরে বিসিবি যেটা করলো, আরো একটা তামাশা করলো, বিসিবির যে দুর্নীতি দমন কমিটি নাকি শৃঙ্খলা কমিটি, কারা করছে জানি না, ওইখানে গিয়ে নাকি যা হয়েছে ওইটা আবার মঞ্চায়ন করছে। আগের দিন আমি বলছি থিয়েটারিক্যাল একটা ব্যাপার হচ্ছে, খুবই হাস্যকর। আজকের দিনে যেখানে অনেক ক্যামেরার ফুটেজ থাকে সেখানে এগুলো করার কোনো দরকারই হয় না, ফুটেজ দেখেই আপনি রায় দিতে পারেন, তারপর 2-4 জনের সাক্ষ্য নিতে পারেন। যাই হোক, এটা যে সদিচ্ছা নাই ওই কমিটি, সেটা প্রুভ করে যে আমরা একটা কিছু করে সাংবাদিকদের দেখাইলাম। কিন্তু সাংবাদিকরা তো এইটা দেখে শান্ত থাকার লোক না, সাংবাদিকরা তো ইন দ্য মিন টাইম অনেক বেশি বদ হয়ে গেছে। মানে পজিটিভ অর্থে বদ বললাম, যে এটা তো 20 বছর আগের সাংবাদিকরা না যে ওই রকম কিছু নাটক দেখাবেন আর সাংবাদিকরা বলবে কি হয়েছে। সাংবাদিকরা সবাই এসে যার যার পত্রিকায়, টিভিতে, চ্যানেলে, যে যে জায়গায় পারছে এটা নিয়ে ঠাট্টা মশকরা করছে। এরপরেও কিন্তু কয়েকটা ম্যাচ নিয়ে ফিক্সিং এর গুঞ্জন শোনা গেছে। মানে আমরা বিভিন্ন ফুটেজ দেখতে পাইছি, ফেসবুকে কেউ শেয়ার করছে, কেউ ইউটিউবে শেয়ার করছে, যে এইগুলো কেন করতেছে। হ্যাঁ, একটা জিনিস হয় কি, যখন আপনার ক্রিকেটে কোনো একটা বড় ঘটনা ঘটে, বড় ধরনের অবিশ্বাসের ঘটনা ঘটে, তখন সাধারণ ঘটনাকেও অবিশ্বাসের মতো মনে হয়। এইটা সুব্রতা বহু আগে আমার বলছিল, ওই যে ওই প্রথম ফিক্সিং কেলেঙ্কারির সময়। তখন আমি প্রথম আলোর কন্ট্রিবিউটর, তো সুব্রতার কথা শুনতাম, শোনার জন্য গিয়ে চেষ্টা করতাম আশেপাশে বসা। তো বা বসার তো না, দাঁড়ানোর চেষ্টা করতাম। সুব্রতা ওই দিন একদিন বলতেছিল যে জানিস এই যে ফিক্সিং কেলেঙ্কারি হলো, এটা সবচেয়ে বেশি ক্ষতি হলো কি। তা আমি আহা করে তাকায় রয়েছি, আমি তো সবকিছু একটু দেরিতে বুঝি। তো বললো, দেখ মানুষের বিশ্বাসটা শেষ হয়ে গেল আজকে, এখন থেকে মানুষ আর ক্রিকেটে ভালো কিছু বিশ্বাস করতে পারবে না। যে ড্রামাটিক ঘটনাগুলো আগে ক্রিকেটে দেখে তোরা চমকে উঠতিস, আমরা চমকে উঠতাম যে আহা কি চমৎকার করছে, সেই ড্রামাটিক ঘটনা দেখলেই এরপরে মানুষ সন্দেহ করবে এটা ফিক্সিং, এটা ফিক্সিং। দেখবেন এখন পাকিস্তান যখনই টান টান ম্যাচ জিতে যায় বলে লোকে টাকা খাইছে। তাই কি হয়? প্রত্যেক ম্যাচ কি টাকা খেয়ে ছাড়ে? কিন্তু লোকে তাই ভাবে। আইপিএল এ একটা ম্যাচ টান টান হইলেই লোকজন বলে যে এটা ছেড়ে দিছে। সেই গুরুনাথ মেইয়াপ্পানের কাণ্ডের পর থেকে আইপিএল এ কিন্তু বড় কোনো অন্যায় হয় নাই। কিন্তু ওই যে মেইয়াপ্পানের ওই সময়টা যা যা হয়েছে চেন্নাই সুপার কিংস মিলায়, তারপর থেকে মানুষ আর বিশ্বাস করতে পারে না, মানুষ এটারে যাত্রাপাল্লাই মনে করে। ফলে বিশ্বাসটা নড়ে গেলে এটা বারবার সামনে আসে। ঢাকা লিগের পরে যে অভিযোগগুলো আসছে, এই জন্য আমি একটু ইসের দৃষ্টিতে দেখি এটা নাও হইতে পারে, কিন্তু হচ্ছে তো কথাগুলো। সবচেয়ে বড় কেলেঙ্কারিটা তো হলো আসলে হৃদয়কে নিয়ে। মানে হৃদয় এখানে আমার কাছে মনে হচ্ছে একটা পুতুলের ভূমিকা অভিনয় করছে। সে যেটা করলো, আম্পায়ারদের একটা সিদ্ধান্তের প্রতিবাদ করলো। আমি ধরে নিচ্ছি যে হৃদয় সঠিক ছিল। অনেকেই দেখলাম ফেসবুকে আর্গু করতেছেন যে হৃদয় তো আসলে অন্যায়ের প্রতিবাদ করছে। খুবই ফাইন, মাঠে আপনি তো অন্যায়ের প্রতিবাদ করবেন। দেখেন সাকিবও যখন তানভীর ভাইয়ের আম্পায়ারিং, এই তানভীর ভাই এই ম্যাচেও তো তানভীর ভাই ছিল মনে হয়, তানভীর ভাইয়ের আম্পায়ারিং এর রাগ হয়ে প্রতিক্রিয়া দেখায়, তখন কিন্তু আমি বলি না যে এটা সীমা ছাড়াইছে। হ্যাঁ, স্টাম্পে লাথি দিতে মারা যাওয়াটা ওইটা সীমা ছাড়া। কিন্তু আপনি আম্পায়ারের সঙ্গে তর্ক করবেন, প্রতিবাদ করবেন, শাস্তি পাবেন, ডিমেরিট পয়েন্ট পাবেন, পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্রিকেট, অল আর পার্ট অ্যান্ড পার্সেল। এইগুলাকে আমি কোনো সময় খারাপ দৃষ্টিতে দেখি না ভাই। এইটুকু রাইট তো আপনার আইন দিয়ে রাখছে যে আপনি তর্ক করবেন, শাস্তি পাবেন, এইটুকু রাইট তো আছেই। ফলে মাঠের হৃদয় যে প্রতিবাদ করছে ওইটাকে আমি খুব বেশি খারাপ চোখে দেখি না। অবশ্যই খেলোয়াড়দের আরেকটু সংযত থাকা উচিত, একই সঙ্গে এটাও সত্যি আম্পায়ারদেরও আরেকটু চোখ টোক শার্প করা উচিত। এখন যত উচিত সব তো আর হয় না। ফলে হৃদয়ের ওই আচরণটা নিয়ে আমি কোনো ইয়ে করি না। কিন্তু তার যে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমার আপত্তি, সেটা হচ্ছে সৈকত ভাই যখন আসছে সিনে, সৈকত ভাই তো ওই আম্পায়ার ছিল না, মানে সৈকত ভাই তখন নন স্টেকেন্ডের আম্পায়ার। সৈকত ভাই এসে হৃদয়ের গালিগালাজ থামানোর জন্য বলছে যে তোমার যদি পার্সোনাল কথাবার্তা বলতে হয়, ব্যক্তিগতভাবে আক্রমণ করতে হয়, সেটা তুমি মাঠের বাইরে গিয়ে করবা, মাঠে আমি থাকতে এগুলো করবা না।
দিস ইজ হিজ গার্ডস, যে জন্য এখন সৈকত ভাই বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আম্পায়ারদের একজন। সেটা কেন, সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, আমার এখানে গোটা 2-3 কন্টেন্ট আছে, চাইলে একবার চোখ বুলাই নিতে পারেন। সেটা হচ্ছে সৈকত ভাইয়ের গার্ডস। চেকনা চাকরা মানুষ কিন্তু দুনিয়া কাউরে পরোয়া করে না, এবং আম্পায়ার বা রেফরি, ফুটবল খেলার রেফরি, এদেরকে মাঠে নামানোই হয় এই পরোয়া না করার জন্য, যে তোমার সামনে যত বড় স্টার হোক না কেন। আচ্ছা বলেন আপনি, মেসিরে যে রেফরিটা ঝাড়ি দেয়, প্রবল বেগে মেসিরে ঝাড়ি দিয়ে সরে যেতে বলে, সেই রেফরিটার কোনোভাবে যোগ্যতা আছে মেসির বাসার কাছে যাওয়া? পৃথিবীতে এখন কোন রেফরি আছে ওই স্টারিজম আছে? একমাত্র কলিনা আছেন, উনি তো রেফরি কমিটির প্রধান। ফলে এছাড়া তো কারোর ওই যোগ্যতা নাই। তারপরেও মেসিকে কখনো বলে যে তুমি আগে আমার লেভেলে আসে তারপরে আমার ঝাড়ি দাও? কারণ তার ওই অথরিটি দিয়ে নামানো, এবং এই অথরিটিটা যে দেখাতে পারে গভর্নিং বডি তাকেই সবচেয়ে বেশি প্রেজ করে, যে তুমি অথরিটি দেখাইছো। ন্যায় বা অন্যায় ওইটা বিচার করা অন্য জায়গায়, কিন্তু অথরিটিটা আগে দেখাতে হবে। সৈকত ভাই সেটা দেখাইছে, খুবই স্বাভাবিক। এবং ওই তর্কাতর্কির জন্য হৃদয় যে পানিশমেন্ট পাওয়ার কথা সেই সুপারিশ তারা করে আসছে, কিন্তু ওখান থেকে উঠে হৃদয় যেটা করলো এইটা কোনোভাবেই ক্রিকেট না। সে মিডিয়াতে বললো যে উনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হলে আমিও তো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। দেখেন হৃদয়, আমি দুইটা জায়গায় আপনার এই কথাটা যে কত বড় অথর্বের মতো কথা সেটা বলি। প্রথমত হচ্ছে হিজ আম্পায়ার, তার লেভেল যদি তানভীর ভাইয়ের চেয়েও খারাপ হয়। আচ্ছা আমি তানভীর ভাইরে খারাপের স্ট্যান্ডার্ড বলতেছি না, খারাপ তো আরো অনেকেই থাকতে পারে, তানভীর ভাইয়ের নামটা বারবার মুখে আসতেছে এই জন্য তানভীর ভাইয়ের কথা বললাম। মানে তার স্ট্যান্ডার্ড যদি সবচেয়ে খারাপও হয়, তারপরেও তিনি যখন অনফিল্ড আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার আপনার কাছে আপনার ইউনিভার্সিটির ভিসি যেরকম গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলে আপনি যেরকম ক্লাস শেষে এসে ভিসিকে নিয়ে মিডিয়াতে এরকম বলতে পারেন না, একই রকম আম্পায়ার যদি ইন্টারন্যাশনাল না হয়, উপজেলা পর্যায়েরও হয়, তাও আপনি এই কথা বলতে পারেন না যে উনি অমুক পর্যায়ের হলে আমিও অমুক পর্যায়ের। আর দ্বিতীয় কথা, একটু রিয়েলিস্টিক কোশ্চেন করি রে ভাই, মানে কোথায় সৈকত আর কোথায় হৃদয়? এটা বলতে বুকটা ফেটে যাচ্ছে। দেখেন হৃদয় সবই ইন্টারন্যাশনাল, অনেকেই ইন্টারন্যাশনাল, মানে এখন কারো নাম ধরে বলার মতো বয়সেও নাই। তারপরেও মানে বলতে হয় যে বাংলাদেশে কিন্তু এক ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল খেলোয়াড়ও আছে, আবার সাকিব আল হাসানও আছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। এখন ইন্টারন্যাশনাল মানেই যে ইন্টারন্যাশনাল এটা ধরে নিয়েন না ভাই, আপনারা কেউ, আপনারা বড়ই গ্যারান্টেড ধরে নিচ্ছেন লাইফটারে। আজকে তৌহিদ হৃদয়, তৌহিদ হৃদয় আমাদের বিশ্বকাপ জয়ী দলের সবচেয়ে বড় তারকা। এখন হয়তো অনেকের এটা মানতে কষ্ট হবে যে ওই দলের সবচেয়ে বড় তারকা ছিল হৃদয়, সেই হৃদয় এখন জাতীয় দলে জায়গা পেতে কষ্ট হচ্ছে। হৃদয় নিজে তো অন্তত জানেন যে এর পিছনে কি কি ঘটনা আছে। শুধু যে ব্যাট হাতের ফর্ম হৃদয়কে আজকে জাতীয় দলের খেলা চলা অবস্থায় এই লিগে ঠেলে দেয় নাই, এটা তো হৃদয় জানেন। বিপরীতে তিনি কথা বলতেছেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত আম্পায়ারকে নিয়ে। মানে আমি এই আলোচনাটা ঢুকতে চাইছিলাম না, কিন্তু আমার ওই কথাটা মনে পড়ায় মনে হলো যে এটা 2 লাইন বলা দরকার। ঠিক আছে যে সৈকত ভাই ইন্টারন্যাশনাল আম্পায়ার, আপনিও ইন্টারন্যাশনাল খেলোয়াড়, কিন্তু সব ইন্টারন্যাশনাল সমান না রে ভাই। সৈকত এখন পৃথিবীর সবচেয়ে আলোচিত আম্পায়ারদের একজন, যাকে আইসিসি সবচেয়ে বেশি ভ্যালু করতেছে। ইন্ডিয়ার হোম সিরিজ পর্যন্ত করতে তাকে ডাকা হচ্ছে। আপনি বোঝেন, ইন্ডিয়ান হোম সিরিজে ডাকা, এবং সেখানে তার রেকর্ডই হচ্ছে কদিন আগে ইন্ডিয়ার বিপাকে ফেলে আসছে। সেই আম্পায়ারকে ইন্ডিয়া হোম সিরিজ করতে ডাকছে, মানে তারে কোন লেভেলে রেট করতেছে এখন সারা পৃথিবীর ক্রিকেট বোর্ড গুলা। তার ব্যস্ততা দেখেন আপনি যে, এবং সে কোন সব দলের হোম সিরিজ করে বেড়াচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এদের হোম সিরিজ করে বেড়াচ্ছে, যেগুলো একসময় আমরা দেখতাম ডিকি ব্যাটরা করতেন। কারণ এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ট্রাস্টওয়ার্দি আম্পায়ার সে। এইসব তুলনায় না যায়, আমি আশা করি যে আপনি যেটা বলছেন ওটা সত্যি হোক, যে আপনি সৈকত ভাইয়ের চেয়ে বড় তারকা হবেন, আপনি সাকিব আল হাসান হয়ে যান, তাহলে কিন্তু আপনার এই কথাটা মানাবে। আপনি মাঠে সাকিবের মতো ব্যবহার করতে শিখছেন, মাঠে ওই উগ্রতা দেখাতে চাচ্ছেন, কিন্তু পারফরমেন্সটাও তো সেই কথা বলতে হবে। সাকিব তো ওইটা করার পাশাপাশি বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়ও হয়েছে। ফলে ওইটা হন, তাহলে আমরা সবগুলো মেনে নেব। যাই হোক, এই সব পার্সোনালাইজ আলোচনা না করে এরপরে যেটা হলো, হৃদয়কে নিষিদ্ধ করা হলো এই ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন নিয়ামুল রশিদ রাহুল, তার সুপারিশে হৃদয় ডিমেরিট পয়েন্ট মিলায়ে 2 ম্যাচের সাসপেনশন দেওয়া হলো, যদিও এখানে আরো বেশি দেওয়ার কথা ছিল। এখানেই কিন্তু একটা ভেজাল প্রথমে হলো। এরপরে হৃদয় ওই নিষেধাজ্ঞা কমানোর জন্য আবেদন করলেন, আবেদন টেকনিক্যাল কমিটি প্রত্যাখ্যান করলো, সিসিডিএম পর্যন্ত এই আবেদন গেল না। এর মধ্যে হঠাৎ করে আবিষ্কার করা হলো যে হৃদয় 2 ম্যাচ শেষ হওয়ার আগেই, মানে 1 ম্যাচ গ্যাপ দিয়েই পরের ম্যাচে মাঠে নেমে গেছে। কিভাবে হলো? জানা গেল বিসিবি তার নিষেধাজ্ঞা কমাইছে। বিসিবির কে কমাইছে? এটা তো রহস্যময় একটা ব্যাপার। এটা তো কমানোর এখতিয়ার হচ্ছে সিসিডিএম এর, মানে যারা এই লিগ আয়োজন করে তারা, অথবা টেকনিক্যাল কমিটির। মূলত এটা টেকনিক্যাল কমিটির অথরিটি। এখন টেকনিক্যাল কমিটি তো এটা করে নাই,
টেকনিক্যাল কমিটির প্রধান হচ্ছেন এনামুল হক মনি, আমাদের আরেক প্রজন্মের বড় স্পিনার এবং প্রথম ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড আম্পায়ার আমাদের, যিনি টেকনিক্যাল কমিটির প্রধান, তিনি তো এটা করেন নাই। তাহলে কে করলো? পরে জানা গেল এটা নাকি আম্পায়ারিং কমিটি করছে। আম্পায়ারিং কমিটির এটা করার কোনো ইখতিয়ার নাই। ওই আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান হচ্ছে মিঠু ভাই। মানে পরিস্থিতিটা তখন কি দাঁড়ালো যে যাদের অথরিটি তারা কেউ জানে না। সৈকত ভাই মাঠে ছিল অনফিল্ড আম্পায়ার, রাহুল ভাই ম্যাচ রেফারি, সেও জানে না। এই টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হক মনি, সেও জানে না। মানে যে তিনজন অথরাইজড লোক তারা কেউ অনুমোদন না দেওয়ার পরেও হৃদয়ের 1 মাস সাসপেনশন কমে গেল। এটা প্রত্যেকের জন্য প্রেস্টিজ ইস্যু হলো। মনি ভাই রিজাইন করলো টেকনিক্যাল কমিটির প্রধানের পদ থেকে, যদিও মনি ভাই তার রিজাইন লেটারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা উল্লেখ করছে, কিন্তু প্রথম আলোর ক্রীড়া সম্পাদক মনি ভাই তারেক মাহমুদ উনি একটা স্টোরি করছেন, উনি সেখানে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন যে বিসিবি থেকে উনি নিশ্চিত হয়েছেন যে মনি ভাই অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তের প্রতিবাদেই পদত্যাগ করছেন। তিনি এটা মেনে নিতে পারেন নাই যে তার অনুমোদন ছাড়া যে অথরিটিটা তার, সেই সিদ্ধান্ত কেমনে হলো। এরপর যেটা হলো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটলো। এরপর সৈকত ভাইও রিজাইন লেটার জমা দিল যে সে আর বিসিবির চাকরি করবে না। সে তো একই সঙ্গে আইসিসির আম্পায়ার, আবার বিসিবির বেতনভুক্ত আম্পায়ার, যে হিসাবে সে ঢাকা লিগ করে। ফলে সে জমা দিল যে সেও আর বিসিবির চাকরি করবে না। এখন এখানে আপনাদের একটা তথ্য জানাবো কিনা না থাকে এটা পরে বলবো, তার কিন্তু আরেকটা বড় একটা টেস্ট প্লেয়িং ন্যাশনের নাগরিকত্ব আছে। সে কিন্তু চাইলে মানে তারে যদি বেশি খেপান আপনারা, এই 2 দিন পরে এই গর্ব করার সুযোগও হারাবেন যে সৈকত বাংলাদেশি। শুধু এইটুকু বলে রাখি। যাই হোক, এই ব্যাপারগুলো ইন্টারন্যাশনালি আমাদের ভালো ফ্লেভার দিল না, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলো কাভার শুরু হয়ে গেল। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটলো, কেউ কেউ ধারণা করতেছেন এই ঘটনাটাও এটার সঙ্গে জড়িত, কেউ কেউ ধারণা করতেছেন না জড়িত না। সেটা হচ্ছে আমাদের 2জন ম্যাচ রেফারি, তার মধ্যে একজন রাহুল ভাই আর একজন দেবব্রত পাল, এরা একটা মিটিং এ খুব উত্তপ্ত ভাবে মুখোমুখি হয়েছে। 2জনই বাংলাদেশের খুব মানে ক্রিকেটে বেশ অবদান আছে, কিন্তু মনে রাখতে হবে যে রাহুল ভাই কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি, সৈকত ভাইও যেরকম ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি, হৃদয়ও যেরকম ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আমি রাহুল ভাই ছোট করতেছি না, দুষ্টুমি করতেছি, রাহুল ভাই আমার খুব পছন্দের খেলোয়াড় ছিলেন। রাহুল ভাই কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি, উনি টেস্টও করছেন। ভাই সেই লেভেলের একটা লোক, তার সঙ্গে যে সে মিসবিহেভ করতে পারে না, সেই লেভেলের একটা লোকের সঙ্গে নাকি একটা বাজে সিনারি হয়েছে। কেউ কেউ বলতেছেন ওই ম্যাচে রাহুল ভাই ম্যাচ রেফারি ছিলেন, রাহুল ভাই ওই শাস্তি দিচ্ছেন বলে রাহুল ভাইয়ের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে। যাই হোক, সেটা আমি জানি না, এবং কেউ এখনো পর্যন্ত পরিষ্কার করে কোনো রিপোর্ট করেন নাই এ ব্যাপারে। আজকে দুপুর পর্যন্ত এই ছিল অবস্থা। মানে একদিকে খেলোয়াড়টা আম্পায়ারের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করতেছে, আম্পায়ারিং নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলতেছে, অন্যদিকে কারোর জানা অজানা সত্ত্বেও তার নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাচ্ছে, অন্যদিকে ম্যাচ রেফারিরা নিজেদের ভিতরে গন্ডগোল করতেছেন, দেশের শীর্ষ আম্পায়ার রিজাইন করছেন, দেশের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান পদত্যাগ করছেন। একটা ভজকট অবস্থা। এর মধ্যে ফিক্সিং যা বললাম এগুলো তো আছে, মানে কোনো কিছুর উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। এরকম একটা অবস্থা আমি শেষ যেটা আশার আলো দেখতে পেলাম, শেষ বিকেলে অবশ্য সবচেয়ে আশার আলো দেখালো আমাদের ন্যাশনাল টিম। ওদের নিয়ে এই মুহূর্তে না বলে, ওরা তো ওই যে জিম্বাবুয়ের সঙ্গে থ্রিলার যে বানাইতে পারলো, এটা দেখে আমার খুব বিস্ময় লাগছে, এবং সেই থ্রিলারে বাংলাদেশ আসছে। তবে ন্যাশনাল টিমের এই ব্যর্থতা বা এই সব নাটকীয়তার মধ্যে একটা পজিটিভ খবর হচ্ছে যে আমাদের ইফতেখারুল ইসলাম মিঠু সংশ্লিষ্ট প্রায় সবাইকে নিয়ে একটা মিটিং করছেন। সেই মিটিং এর ভেতরে কি কি হয়েছে তো আমরা জানি না, কিন্তু এটুকু অন্তত নিউজে দেখলাম, প্রথম আলোর নিউজেই দেখলাম যে ওখানে মিঠু ভাই সৈকত ভাইয়ের কাছ থেকে এই কথাটা নিচ্ছেন যে তারা যদি সবকিছু ম্যানেজ করেন, মানে সবকিছু আবার আইন অনুযায়ী চালান, তাহলে সৈকত ভাই পদত্যাগপত্র উইথড্র করে নেবে। এটা ভালো খবর। এখন আইন মতো চালানো বলতে কি, যেটা বলা হচ্ছে যে টেকনিক্যাল কমিটির হাতে এই মামলাটা আবার যাবে, হৃদয়ের মামলা, এবং টেকনিক্যাল কমিটির বাস্তবতা দেখে যতটুকু শাস্তি দেওয়া প্রয়োজন সত্যি সত্যি হৃদয়কে, সেটা আবার ইম্পোজ করবে। এবং যতদূর জানা যাচ্ছে বিসিবি চায় তাকে অন্তত পক্ষে আরো 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হোক। এবং সেখানে মিঠু ভাই প্রেসকে জানাচ্ছেন যে টেকনিক্যাল কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন ফাহিম ভাই, দ্যাটস গুড। সেক্ষেত্রে টেকনিক্যাল কমিটি এই ডিসিশন নেবে, হয়তো এই আশ্বাসে আশ্বস্ত হয়ে সৈকত ভাই উইথড্র করবেন। এবং আমি আশা করব যে যেহেতু মনি ভাই অন্য ক্যাপাসিটিতে বিসিবির সঙ্গে আছেন, মনি ভাইকেও ভালোভাবে কাজে লাগানো হবে। এবং বাকি যারা বিবাদমান প্রতিপক্ষ আছে, আমাদের দেবুদারে আমি খুব পছন্দ করি, কারণ দেবুদা একজন ক্রিকেট গবেষক, দেবুদা ম্যাচ রেফারি, কোয়াবের দীর্ঘকালীন নেতা। সেটা হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দেবুদা বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট গবেষকদের একজন, সে বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকও সে বটে। ফলে সবাই তো আমাদের পছন্দের মানুষ। দেখেন, আমি যখন এই যে সমালোচনা করি, আগের দিনে কন্টেন্ট দেখে কেউ কেউ ইউটিউবে কমেন্ট করছেন যে এদের সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি আছে নাকি। ভাইরে ভাই, এই লোকগুলো আমার কোন জায়গায়, বুকের কোন জায়গায়, এটা আপনারা কল্পনা করতে পারবেন না।
এদের সঙ্গে আমি আমার সংসারে যতটা জীবন কাটাইছি তার চেয়ে বেশি এদের সঙ্গে কাটাইছি। ফলে এই লোকগুলো সফল হোক, এই লোকগুলো পরস্পরের সঙ্গে বিবাদ না করে শান্ত থাকুক। আর বাচ্চাদের উপর একটু রাগ বেশি দেখাচ্ছি ইদানিং, সেটার কিছু কারণও আছে, সেটা আরেকদিন বলবো। এই যে হৃদয় এত পছন্দের ব্যাটসম্যান, আমি হৃদয় নিয়ে আজকে কড়া কথা বেশি বললাম না, ইচ্ছা করে বলছি, ইচ্ছা করে বলছি। কারণ এই বাচ্চাদের কড়া কথা শোনার সময় চলে আসছে বলে আমার মনে হচ্ছে। বড়রা কিন্তু যেগুলো ভুল করেন ওগুলোর জন্য আমি একটু ছাড় দিয়ে দিয়ে দেখব, কারণ ওনারা অলরেডি বাংলাদেশকে অনেক দিচ্ছেন, বাংলাদেশের জন্য অনেক ফাইট করছেন, জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করছেন। কিন্তু আপনারা মাত্র পথ চলা শুরু করেই যদি আপনারা সাকিব হয়ে যেতে চান ব্যবহারের দিক থেকে, তাহলে এটা দুঃখজনক। ফলে আশা করি যে এই জায়গায় এটা শেষ হবে, এই জায়গায় এটা শেষ হবে। এবং এই যে অরাজক অবস্থায় যে মাৎসন্যায়, এই মাৎসন্যায়টাকে গোটায় আনতে হবে। ফারুক ভাইকে যে কোনো মূল্যে, এই পুরো ব্যাপারটার মধ্যে ফারুক ভাই সিনে নাই, এটাও খুব ভালো লাগতেছে। এটা আরেকটা পজিটিভ সাইড যে ফারুক ভাইকে মাঠে নেমে সব করতে হচ্ছে না, অ্যাটলিস্ট মিঠু ভাই নিজে এটা সলভ করতে পারছে, এটা খুব ভালো সাইড যে বোর্ড ফাংশন করতেছে। এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। ফারুক ভাই বিহাইন্ড দ্য সিন এমন কিছু করেন যাতে এই যে মাৎসন্যায় পরিস্থিতি এটা টিকে না থাকে। এটা টিকে থাকলে ক্রিকেট খুবই বিপদে পড়বে, এমনিতেই খুব বিপদে পড়তে যাচ্ছে, সেটা কতটা ফিল করতেছেন জানি না। কিন্তু এই রকম অরাজকতা টিকে থাকলে শেষ পর্যন্ত এখানে ইন্টারফেয়ারেন্স হবে, আইসিসির নিষেধাজ্ঞা আসবে, অনেক বাজে দিকে যায়। যে কোনো মূল্যে এটার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। দেখেন শেষ বেলায় একটা কথা বলি, এই যতগুলো গেম প্লেয়ার এখানে আছে, হৃদয়রা তো গেম প্লেয়ার না, এর পিছনে অনেক গেম প্লেয়ার আছে, এরা সবাই আমাদের দেশের মানুষ। এন্ড অফ দ্য ডে এরা কারা আমরা সবাই কিন্তু জানি, এবং এরা কেউ চূড়ান্ত অর্থে ক্রিকেটের ক্ষতি চায় না, মানে ক্রিকেটকে টিকায় রেখেই সবকিছু করতে চায়। ফলে এই লোকগুলোকে নিয়ে বসা, এই লোকগুলোকে বুঝানো, বুঝায় পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে আনা খুব অসম্ভব, এটা আমার মনে হয় না। ফলে এইটা এখন হাই টাইম, এটা হাতের বাইরে বেরোয় যাচ্ছে, বেরোয় গেছেও কিনা উপরালা জানে, এই বার বেরোতে দিন না, যে কোনো ভাবে হোক শোল মাছ ধরার মতো করে সবকিছু হাতের ভিতরে আনেন। এই ফিক্সিং টিক্সিং মিলে যা হচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিস বাইরে যাচ্ছে। আমার কন্টেন্ট কেউ দেখে না, হয়তো আপনারা 4-5 জন লোক দেখতেছেন, কিন্তু এটা সত্যি যা যা ঘটতেছে এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল এরিনায় যাচ্ছে, এবং অনেকেই এগুলো মিস ইউজ করার জন্য বসে আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যা ঘটতেছে হুবহু তা বাইরে যাচ্ছে না, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাভারেজ তা বলে না, যাচ্ছে হাফ কুকড অবস্থায়। ফলে আপনারা ভাবতেছেন যা করতেছে এটা তো এমন খারাপ কিছু না, যে রঙে যাচ্ছে, যে বর্ণে যাচ্ছে ওটা ভালো হচ্ছে না। একটু ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করেন, কিভাবে নিউজটা আসতেছে, দেখবেন আপনারা একটা ঝামেলা পড়তে যাচ্ছেন। মানে এই নিউজগুলো যদি বিশ্বাস করে লোকজন, তাহলে তো এটা ভালো হবে না। যাই হোক, সব মিলে খুব প্রার্থনা করি, গত কয়েকদিন খুব মন মেজাজ খারাপ ছিল, আজকে এই কন্টেন্টটা করতে বসার ইয়েটা পাইলাম শুধু মিঠুয়ার জন্য। মিঠু ভাইরে আমি গত 20 বছর ধরে চিনি, সে কোনো অন্যায় করার লোক না, কিন্তু সে যে অন্যায় দায়টা স্বীকার করে যে স্টেটমেন্টটা দিছে, এই স্টেটমেন্টটা আমাকে একটু আশাবাদী করছে বলে কন্টেন্ট করতে বসছি। নতুবা আপনারা দেখছেন গত বেশ কিছুদিন ধরে আমি অনিয়মিত কন্টেন্টে, আমি সেই আশাটাই পাচ্ছিলাম না। অ্যাট লাস্ট এই আশার জায়গাটা পেলাম এত বাজে ব্যাপারের মধ্যে। এই জায়গা থেকে আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি। সবাইকে শুভকামনা, ক্রিকেট বোর্ডের জন্য শুভকামনা, ক্রিকেটারদের জন্য শুভকামনা, আমাদের ক্রিকেটের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।